আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 37তম পর্ব। তো আজকের পর্বেও কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের পর্বে প্রথম গল্পটা আমরা একজন প্রতারকের গল্প শেয়ার করব। তো এইভাবে আমি কখনো কাউকে বলিনি, আজকে কেন বললাম গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এই গল্পটা পাঠিয়েছে মাদারীপুর থেকে মিরাজ নামের একজন। সে যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। ভাইয়া, আমি চাই আমার লাইফ স্টোরিটা আপনি শেয়ার করেন। আমি চাই আমার মতো পাপ যেন আর কেউ না করে। আমি মিরাজ, আমার বাসা মাদারীপুরে। আমার এক ভাই এক বোন, খুব সুখী পরিবার আমাদের। 2019 সালে আমি লন্ডনে পাড়ি জমাই। এখানে আসার পর সময়গুলো খুব খারাপ কাটতো। বাবা মাকে ছাড়া এই প্রথম এত দূরে মন বসতো না কোনো কিছুতে। এখানে আসার পর জবে জয়েন করি। জয়েন করার কয়েক মাস পরে করোনার মহামারী দেখা দেয়। 2020-এর মাঝামাঝি সময়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আর আমার করোনা পজিটিভ থাকে। তারপর শুরু হয় আমার ঘরবন্দি জীবন। তখন আমি ফেসবুকে একটু বেশি সময় কাটাতাম। সেই সময়টাতে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা আইডিটা আমার চোখের সামনে আসে। আইডিটার নাম ছিল আমার আমিটা। আইডিতে কিছু পোস্ট দেখে আমার খুব ভালো লাগে। একটা পোস্ট ছিল ঠিক এমন: অনেক যত্নে চোখের নিচে সুইমিং পুল বানিয়েছি, 1000 বছরের ডিপ্রেশনে সাঁতার কাটবো বলে। তারপর আমি রিকোয়েস্ট পাঠাই, কিন্তু অ্যাকসেপ্ট করে না। কিছুদিন পরে আমি রিকোয়েস্ট মেসেজ করি, এই পোস্টটা ফরওয়ার্ড করে বলি আপনার এত ডিপ্রেশন কিসের। তখন রিপ্লাই আসে, বলে কোনো ডিপ্রেশন নেই। আমি বলি তাহলে আইডিতে এমন পোস্ট কেন? বলে আমার ভালো লাগে তাই করি। তারপর একটু একটু করে মাঝে মধ্যে ওর সাথে আমার কথা হতো। পরে ওর পরিচয় জানতে পারি। ওর বাসা ফরিদপুর। ওর নাম মেহনাজ মাহবুব স্মৃতি। ওর বাবা একজন সুনামধন্য ডাক্তার, একটা চক্ষু হসপিটাল আছে আর 2টা বক্ষবাদী হসপিটালের প্রতিষ্ঠাতা। ওনার নাম বললে ফরিদপুর সহ অনেক জায়গার মানুষ চিনবে, তাই ওনার নামটা আর বললাম না। স্মৃতি একা, ওর কোনো ভাই বোন নেই। ওর জন্মের পরেই ওর মা মারা গিয়েছে। স্মৃতির সাথে কথা বলে এতটুকু বুঝতে পারি, স্মৃতি আর 5-10টা মেয়েদের মতো ছিল না। এখনকার জেনারেশনে এসে ওর মতো মেয়ে পাওয়া খুব কঠিন। খুব চুপচাপ শান্ত মেজাজের একটা মেয়ে, পড়াশোনায় খুব মনোযোগী। তারপর মাঝে মাঝে ওর সাথে হাই হ্যালো হতো ফেসবুকে। এভাবে কিছুদিন যেতে না যেতে ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে আমার। খুব ভালো অ্যাডভাইস দিত আমাকে। এভাবেই প্রায় 1-1.5 বছরের মতো চলে যায়। করোনার প্রভাব কিছুটা কমে আমিও আমার কাজে ভালোভাবে ফোকাস করি। স্মৃতিও তার পড়াশোনায় বিজি হয়ে পড়ে। এরপর ওর এসএসসি রেজাল্ট যেদিন দেয় সেদিনও আমাকে ফার্স্ট ভিডিও কল করে। আমি ওকে ওই দিনই প্রথম দেখি, আর প্রথম দেখাতেই ওকে আমার খুব ভালো লেগে যায়। আমি ওর চোখের প্রেমে পড়ে যাই। তবে আমার মনের কথাটা ওকে আমি সাহস করে বলতে পারিনি। তবে আমার ওর আচরণের মনে হতো ও হয়তোবা আমাকে পছন্দ করে। একদিন সাহস করে স্মৃতিকে প্রপোজ করে ফেলি। ফার্স্টে অ্যাকসেপ্ট না করলেও পরে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকে আমাদের রিলেশনটা খুব ভালোই চলে। ও আমার সামনে ভিডিও কলে আসতে কেমন আনইজি ফিল করতো। রিলেশনে 4-5 মাস হয়ে যায়, তবে ওকে আমি সব মিলিয়ে তখন 3বারের মতো ভিডিও কলে দেখি। ও আমার সামনে আসতে চাইতো না, আর এটা নিয়ে অনেকবার আমি ওর সাথে রাগারাগি করি। ও এটাতে কষ্ট পেয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারপর আমি ওর কাজিন মিথিলার সাথে যোগাযোগ করি, রিকোয়েস্ট করি স্মৃতি যেন আমার সাথে কথা বলে। মিথিলা আমাদের ঝগড়াটা মিটিয়ে দেয়, আবার আমরা আগের মতো ঠিক হয়ে যাই। তারপর আমাদের রিলেশনটা খুব ভালোই চলছিল। আমার খুব কেয়ার করতো, খুব ভালোবাসতো, আমি বুঝতাম। আমার প্রতি ওর মুগ্ধতা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যেতাম। খুব ভালো সময় কাটতো আমাদের। তবে ভালো সময়টা আমার আর বেশি দিন সহ্য হলো না। যেদিন থেকে মিথিলার সাথে পরিচয় হয়েছে তারপর থেকে মিথিলা আমাকে কল দিত, অনেক কথা বলতো। স্মৃতির ফ্যামিলির অনেক কথা আমার সাথে শেয়ার করত। আর যখন মিথিলা আমাকে কল দিত, ভিডিও কল দিত, মিথিলা খুব সুন্দর আর খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো। স্মৃতি পড়াশোনায় খুব বিজি থাকতো, খুব একটা কথা বলতে পারতো না। আর স্মৃতি ওর বাবাকে খুব ভয় পেত, যেহেতু স্মৃতির আপন মা নেই, ওর ঘরে সৎ মা, তাই খুব ভয়ে ভয়ে থাকতো। যখন ওর বাবা মা বাসায় থাকতো না তখন আমার সাথে কথা বলতো। তবে ওর সাথে যখন কথা বলতে পারতাম না তখন ওর নিউজ বেশিরভাগ সময় আমি নিতাম মিথিলার কাছে থেকে। তবে মিথিলার কথায় আমার মনে হতো, স্মৃতির কথা জানতে চাইলেও খুব বিরক্ত হয়। মিথিলা কয়েকদিন যেতে না যেতেই আমাকে প্রপোজ করে বসে। আমি ডিরেক্ট না করে দেই আর সব জায়গা থেকে ব্লক করে দিই। তবে মিথিলাও নাসর বান্দা, একটার পর একটা আইডি ওপেন করে, একটার পর একটা হোয়াটসঅ্যাপে আমাকে নক করে। না চাইতে ওর পিক আমাকে সেন্ড করে, অনেকভাবে আমাকে ইমপ্রেস করার ট্রাই করতো। আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি। আমিও আস্তে আস্তে মিথিলার উপর উইক হয়ে পড়ি। তারপর থেকে কেন যেন স্মৃতিকে আমার ভালো লাগতো না। স্মৃতি ছিল খুব সাদামাটা একটা মেয়ে, একদম চঞ্চল না। আর মিথিলা ছিল একটু চঞ্চল টাইপের, আধুনিকতার ছোঁয়া ছিল ওর মধ্যে। আর বলতে গেলে স্মৃতি ছিল ওই 90 দশকের মানুষের মতো।
এত কিছু বুঝতো না, খুব সহজ সরল। ওর চালচলন দেখে কেউ বুঝতো না যে ও যথেষ্ট ধনী বাবার একমাত্র মেয়ে। কেন জানি একটা সময় এসব আমার ভালো লাগতো না। তারপর থেকে আমি ওকে খুব ইগনোর করতাম, মানসিকভাবে টর্চার করতাম। ওর থেকে দূরে সরে আসার জন্য কত কিছু করেছি, তবুও মেয়েটা কোনোভাবে আমাকে ছাড়তে চাইতো না। এদিকে আমি মিথিলার সাথেও কন্টিনিউ করেছি। মিথিলা সব জানতো। মিথিলা আমাকে বলতো স্মৃতির কোনো দোষ ধরে ওকে ছেড়ে দিও, কিন্তু স্মৃতির কোনো দোষী আমি খুঁজে পেতাম না। কত ট্রাই করতাম, কত কষ্ট দিতাম, কিন্তু রেগে কখনো একটা খারাপ কথাও আমাকে বলতো না। চুপ করে শুধু কান্না করতো আর বেহায়ার মতো আমাকে কল দিত, মেসেজ দিত। কত যে বাজে কথা বলেছি। আমি কাজ শেষ করে মিথিলার সাথে কথা বলতাম, আর এদিকে স্মৃতি 1টা 2টা 3টা করে রাতে আমাকে ফোন দিত, মেসেজ দিত। আমি মিথিলার সাথে কথা শেষ করে অফলাইন হয়ে ঘুমিয়ে যেতাম। ঘুম থেকে উঠে দেখতাম কত মেসেজ, কত কল দিয়ে রেখেছে। তাও কেন যেন স্মৃতির প্রতি আমার মায়া কাজ করতো না। বারবার স্মৃতিকে বলতাম, তোমাকে আমি চাই না, তোমাকে আমার আর ভালো লাগে না। তারপরও মেয়েটা বেহায়ার মতো পায়ের কাছে পড়েছিল। 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে মিথিলা আমাকে বলে, বাসায় আমার বিয়ের কথা চলছে, তুমি দেশে চলে আসো আমাকে বিয়ে করতে চাইলে। মিথিলার মাও আমাকে বলে। আর আমারও তখন দেশে যাওয়ার সময় হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে আমি দেশের বাইরে আসছি। আমাকেও আমার কোম্পানি থেকে ছুটি দেয়, আমি দেশে আসার জন্য প্রস্তুতি নেই। কিন্তু এই কথা স্মৃতিকে আমি বলিনি যে আমি দেশে আসব। স্মৃতির সাথে আমার সম্পর্কের কথা সবকিছুই মিথিলার মা জানতো, তবে উনি ছিল একটা লোভী মহিলা। কখনো এটা নিয়ে কিছুই বলতো না, বরং আমাকে বলতো স্মৃতি খারাপ, তুমি ওকে ছেড়ে দাও, আমার মেয়ের মতো মেয়ে তুমি পাবে না। আর স্মৃতির ব্যাপারে অনেক খারাপ কথা বলতো। স্মৃতিকে নাকি ছোটবেলায় ওর ফুফাতো ভাই তুলে নিয়ে গিয়েছিল, অনেক কথা যেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন কথা। এভাবে সারাক্ষণ মিথিলা আর মিথিলার মা আমার কান ভারী করত, স্মৃতিকে আর স্মৃতির বাবা মাকে নিয়ে। তারপর 2024 সালের ফেব্রুয়ারির 25 তারিখ আমি দেশে আসি। আর স্মৃতিকে বলি আমি আমার কাজের জন্য স্কটল্যান্ডে যাচ্ছি, আমি দেশে আসি। মিথিলার সাথে দেখা হয়। তারপর আমার বাবা মাকে পাঠায় মিথিলার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। মিথিলার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর পরে সবাই বিয়ের প্রস্তাব গ্রহণ করে। আমাকে সবার ভালো লাগে। তবে এসব কোনো কিছুই স্মৃতি টেরও পায় না, কারণ স্মৃতি ওর বাবা মায়ের সাথে ফরিদপুর শহরে থাকে, মিথিলারা থাকে গ্রামে। আর ওই সময়টাতে স্মৃতির এইচএসসি পরীক্ষা শেষ, ভার্সিটির অ্যাডমিশন, মেডিকেলের অ্যাডমিশন, এই নিয়ে অনেক ব্যস্ত থাকে। তারপর আমাদের বিয়ের তারিখ ফাইনাল হয় মার্চের 7 তারিখ। ওই দিন আমাদের ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে। তারপর 7 তারিখে আমরা আমার ফ্যামিলি নিয়ে যাই মিথিলাদের বাসায় বিয়ের উদ্দেশ্যে। ওই দিন আমি ফার্স্ট স্মৃতিকে দেখি সামনাসামনি। বোনের বিয়ে, বোন তো আসবেই। আমি ওকে দেখে অবাক হই না, তবে ও আমাকে দেখে অবাক হয়। আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, যেন কিছুই বুঝতে পারছিল না। সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল, আর ও বোঝার কথাও ছিল না। ও তো আর জানে না আমরা কত বড় প্রতারণা করেছি। আমি যখন সোফাতে যেয়ে বসি, ও আমার কাছে এসে বলে, মিরাজ তুমি এখানে? আমি কোনো কথা বলিনি। আমাকে বারবার বলছিল, তুমি না ট্যুরে স্কটল্যান্ডে গেছো, তুমি এখানে কেন? তারপরও যখন জানতে পারে আমি এখানে মিথিলাকে বিয়ে করার জন্য আসছি, ও যেন একটা বোবা মূর্তির মতো দাঁড়িয়েছিল, অনেকক্ষণ নীরব ছিল। তারপর মিথিলার কাছে এসে বলেছিল, মিরাজ না হয়ে পর, তুই তো আমার আপন বোন ছিলি, এটা কেন করলি? সত্যিটা আমাকে বলতে পারতি, এভাবে আমাকে না ঠকালেও পারতি। মিথিলাও চুপ করেছিল, আর আমিও চুপ করেছিলাম। তারপর আমাদের বিয়েটা শেষ হয়। পুরো সময়টাও বোবা মূর্তির মতো দাঁড়িয়েছিল। বিয়ে শেষ হয়ে যায়। আমি মিথিলাকে নিয়ে চলে আসার পর নাকি ও অনেক কান্না করেছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, সুইসাইডও করতে গিয়েছিল। কোনোভাবে ওই যাত্রায় বেঁচে যায়। তবে আমি আর মিথিলা কেউই কর্ণপাত করিনি। আমাদের ভালো সময়টা আমি ওর কথা ভেবে নষ্ট করতে চাইনি। কিন্তু আমার এই ভালো সময়টা বেশি দিন কাটেনি। বিয়ের কয়েকদিন পরেই আমি বুঝতে পারি আমি কি ভুলটাই না করেছি। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমার শখের বউয়ের আমার প্রতি ভালোবাসার তলানিতে গিয়ে ঠেকেছে। যে কিনা বিয়ের আগে প্রতিদিন আমার মায়ের 4 বার করে খোঁজ নেয়, সে এখন আমার মায়ের কথা বললে তেলেবেগুনে জ্বলে ওঠে। আমার বোনকে দু চোখে দেখতে পারে না। তার আবদার একটু কম হলে তার মুখের ভাষা এখন আমার বুকে ছুরির মতো বিঁধে। আরও কত কিছু যে হয়েছে আমার সাথে, যা বলে শেষ করতে পারবো না। আজ আমি বুঝতেছি আমি কি হারিয়েছি, কি সঙ্গী করেছি। এখন আমার মনে হয় রিভেঞ্জ অফ নেচার বলে কিছু আছে। সেদিনের স্মৃতির চোখের প্রতিটা ফোঁটার জবাব হয়তো আল্লাহ আমার কাছ থেকে নিচ্ছেন। জানেন ভাই, যখন স্মৃতিকে খুব ইগনোর করতাম, কান্না করে করে বলতো আমাকে এত ইগনোর করো না, আমার বুকের বাঁ পাশটা খুব ব্যথা করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আজ ওকে খুব বলতে ইচ্ছে করে, আমার বুকে এখন চিনচিন ব্যথা করে, হঠাৎ নিঃশ্বাস নিতে আমারও কষ্ট হয়, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও।
তোমাকে আমি অনেক বাজেভাবে ঠকিয়েছি, তুমি মাফ না করলে হয়তো আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। আমাকে সারা জীবনে এই অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে হবে। এই অভিশপ্ত জীবন যে আমার আর চলছে না। স্মৃতি একদিন আমার সাথে কথা বলার সময় অনেক কান্না করে, খুব করে আমাকে বোঝায় আমি যেন ওকে ছেড়ে না যাই। কান্না করার এক পর্যায়ে এসে ওর চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। এত কিছু দেখার পরেও আমার মনে একটুও গলেনি। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে মানুষ মানুষকে কত যত্ন করে ঠকাতে পারে, তাই না? মেয়েটা যখন দেখেছে যে তার শখের পুরুষটা তার বোনকে বিয়ে করতে আসছে, তার ভেতরে কি চলছিল একটাবার অনুভব করে দেখুন। পারবেন নিজের প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখতে? ওই যে গ্রামের মানুষ একটা কথা বলে না, একজন মেয়ের সবচেয়ে বড় শত্রু একটা মেয়ে। আর কাউকে ঠকানোর আগে একটা কথা মনে রাখবেন, যে মানুষটাকে আপনি ঠকাচ্ছেন সেই মানুষটা আপনাকে অভিশাপ না দিলেও তার চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে নামবে। মানুষ কিভাবে পারে এত নিষ্ঠুরভাবে ঠকাতে? তাদের কি একটু মায়া হয় না? ওই মেয়েটার চোখের ছবি আমি দেখেছি। একটা মানুষ কতটা কাঁদলে তার চোখ দিয়ে পানি না বের হয়ে রক্ত বের হয়। কিভাবে পারলে ভাই তুমি এমনটা করতে? কি আর বলবো, আমার নিজেরই এতটা খারাপ লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তো নিয়মিত আমাদের এই গল্পগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।